তাহলে চলো আমাদের নতুন বছর আমরা এই ম্যাথ দিয়ে শুরু করি। কি বলেছে প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইজ ইকাল টু 0 এই বৃত্তটিকে পোলার সমীকরণে প্রকাশ করো। ঠিক আছে, এই বৃত্তটাকে পোলার সমীকরণে আমাকে প্রকাশ করতে হবে। খুবই সহজ, খুবই সিম্পল একটা প্রসেস। আমরা যে সূত্রগুলো জানি ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে এখন এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করব। তাহলে দেখো এখানে আমার দেয়া আছে বৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইজ ইকাল টু 0। এখন আমরা এই জিনিসটা সবাই জানি যে পোলার সমীকরণের ক্ষেত্রে আর সমান হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ার সমান কি লিখতে পারি, রুটটাকে এই পাশে পার করে দাও, আমরা আর স্কোয়ার সমান পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে, বাকিগুলো একটু পর লিখছি। আরেকটা কি জানি বলতো, আমরা এই জিনিসটা জানি এক্স সমান আবার হচ্ছে আর কস থিটা, এক্স সমান আর কস থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা। এই কয়েকটা সূত্র জানা থাকলে আমরা এই ম্যাথগুলো খুব সহজে করতে পারবো। তাহলে এখন দেখো তো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কয়ার আর স্কোয়ার, আর স্কোয়ার। আর এই তো এক্স এর জায়গায় কি লিখতে পারি, এক্স এর জায়গায় লিখতে পারি আর কস থিটা, আর কস থিটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, আমরা উভয় পক্ষ থেকে মানে দুইটা থেকে আমরা আর কমন নিয়ে আরটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা পাবো আর মাইনাস 3 cos থিটা ইজ ইকাল টু 0। তোমরা এইভাবেও রাখতে পারো অথবা এই মাইনাসটাকে পাশে পার করে দিয়েও উত্তর করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তাহলে আর সমান 3 cos থিটা, এটাই হচ্ছে আমার কি এই বৃত্তের পোলার ফর্মের সমীকরণ। ঠিক আছে, বুঝতে পেরেছি ম্যাথটা, একদম সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ এ চলে আসতে পারে, আবার অ্যাডমিশনেও চলে আসতে পারে। তো এগুলো একটু ভালো করে করবা, খুবই সহজ ম্যাথ। বুঝতে পেরেছি সবাই? আদি, সারা, জি ভাইয়া। মাহিয়া বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা দেখো, সহজ প্রশ্ন। বলেছে একটি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর, যা মূল বিন্দু থেকে ধনাত্মক 7 একক দূরে অবস্থিত। একটি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, যা মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 7 একক দূরে অবস্থিত। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমাকে বলেছে কত, বৃত্তের ব্যাসার্ধটা 4 একক হলে এই বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাকে বলতে পারবা যে এই ম্যাথটা আমি কিভাবে করব বা কোন অ্যাপ্রোচ আমি অ্যাপ্লাই করতে পারি? কেন্দ্র বের করবো আগে। কেন্দ্র বের করব, মানে মেইন কথা হচ্ছে আমরা প্রথমে এখানে কার্টেসীয়র যা যা অ্যাপ্লিকেশন আছে, আমরা এতদিন যা শিখে এসেছি সব কিছু ওটাই অ্যাপ্লাই করব। প্রথমে কার্টেসীয় স্থানাঙ্কে আমরা সমীকরণটা বের করব, তারপর তাকে পোলারে কনভার্ট করে দেব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু বৃত্তর চেহারাটা দেখি, কেমন টাইপের বৃত্ত এটা। তো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা মনে করো আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে বলেছে একটা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং এই কেন্দ্রটা মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 7 একক দূরে। তাহলে বৃত্তটার, এই বৃত্তটার কেন্দ্র কোথায় হবে বলতো, কেন্দ্র কোথায় হবে? 7,0। এই যে এখানে কোথাও না, 7,0। খুবই সুন্দর। তাহলে 7,0 এটা হবে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তটা হয়তো এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এই বৃত্তটা এইরকম হবে। তাহলে এখন কি করতে হবে দেখো, এই বৃত্তের ব্যাসার্ধটাও বলে দিয়েছে। এই বৃত্তের ব্যাসার্ধ বলেছে কত, ব্যাসার্ধ হচ্ছে 4 একক। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4 একক। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি, আমাদের কি হচ্ছে সমীকরণ বের করা খুব কষ্ট হবে? বলো, এই বৃত্তের সমীকরণ কি হবে? কেন্দ্র হচ্ছে আমাদের 7,0 আর ব্যাসার্ধ হচ্ছে 4 একক, ব্যাসার্ধ 4 একক। তাহলে বলো এই বৃত্তের সমীকরণ কত, সমীকরণটা কি হবে? এই যে এটা না, 7 whole square plus y square equal to 4. ভেরি গুড।
x minus 7 whole square plus y minus 0 whole square is equal to 4 square। আমরা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণটা ব্যবহার করেই খুব সহজে ইকুয়েশনটা বের করে ফেললাম। এখন যেহেতু আমার পোলার ফর্মে কনভার্ট করতে হবে, আমরা একটু এটাকে সাজিয়ে ফেলি তাহলে দ্রুত। তাহলে এটা কি হবে? এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49, এটা হবে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 16। তাহলে সাজিয়ে ফেলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14x, আর 49 থেকে 16 বাদ দাও, কত হবে? এটা হবে প্লাস 33। হ্যাঁ, এখন কি করব? এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা আর স্কোয়ার লিখতে পারি, তারপর এক্স সমান লিখতে পারি আর কস থিটা, এক্স সমান লিখতে পারি আর কস থিটা প্লাস 33 ইজ ইকাল টু 0। শেষ। এই তো, কত সহজ ম্যাথ দেখো। আমি যখন প্রথম করি, বুঝছো, প্রথম বৃত্ত করি, আমি আসলে কারো কাছে করিনি, এটা আমি নিজে নিজেই বৃত্ত করেছিলাম। তো আমি হচ্ছে পোলার ফর্ম দেখে খুব ভয় করতাম, এই পোলার ফর্মটা দেখে খুব ভয় করতাম, কারণ আমাকে কেউ শেখায়নি যে এটা হচ্ছে এইভাবে করা যায় প্রথম প্রথম। পর আমি নিজেই চিন্তা করলাম, আচ্ছা আমি তো এখানে জাস্ট এই কার্টেসীয় পোলার কনভার্সন থেকে ম্যাথটা করতে পারি। ঠিক আছে, আমি আসলে ওই সূত্র যেগুলো আছে, ওই সূত্রগুলো আমি দেখিনি প্রথম প্রথম, মানে ডেরিভেশনগুলো দেখিনি, ওই জন্য একটু কঠিন কঠিন লাগতো। পরে দেখলাম যে আচ্ছা এইভাবে তো খুব সহজেই করা যায়, তখন এইভাবেই করি। তারপর যখন অ্যাডমিশন ফেজে আসলাম, তখন হচ্ছে আরো ভালো করে শিখতে পারলাম। ঠিক আছে, চলো সেম কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন। আগেরটা ছিল এক্স অক্ষের উপর, এবার বলেছে বৃত্তের কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর। পারবা না ম্যাথটা এটা? পারবা না? দেখো তো, সেম কোয়েশ্চেন। জি ভাইয়া। ঠিক আছে, একটা বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, যা মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 8 একক দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ 5 একক হলে পোলার সমীকরণ বের করো। আগেরটা করেছি এক্স অক্ষের উপর, এবার হচ্ছে ওয়াই অক্ষের উপর। আই থিঙ্ক তোমরা ম্যাথটা পারো। তাহলে এটা এসডব্লিউ দিয়ে দিলাম। এখন দেখো, প্রশ্ন কিন্তু ধনাত্মক দিকটা উল্লেখ করে দিয়েছে, এই জন্য আমরা ধনাত্মক দিকে নিচ্ছি। প্রশ্নে যদি বলতো যা মূল বিন্দু থেকে 8 একক দূরে অবস্থিত, তাহলে কিন্তু পজিটিভ দিকটাও নিতে হতো, নেগেটিভ দিকটাও নিতে হতো। ঠিক আছে, বুঝতে পারলাম ম্যাথটা? জি ভাইয়া। ওকে, চল। তোমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো করেছো, ওগুলো করা থাকলে এসব কোনো ব্যাপারই না। ওকে, চলো এই কোয়েশ্চেনটা দেখি। বলেছে একটা বৃত্তের কেন্দ্র 3,30 এবং বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। একটি বৃত্তের কেন্দ্র 3,30 এবং বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এই বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথম কাজটা কি আমাদের বলো তো? এটার প্রথম কাজ কি? প্রথম কাজ এক্স ওয়াই বের করুন। এক্স ওয়াই বের কার্টেশিয়ান করা। ফর্মুলা। ভেরি গুড। আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্রটাকে প্রথমে কার্টেসীয়তে কনভার্ট করব, তারপর হচ্ছে আমরা ওই তো এই শর্তগুলো ব্যবহার করে কার্টেসীয় সমীকরণটা বের করব, দেন বাকি কাজ করে ফেলব। ঠিক আছে, খুবই সহজ, চল করে ফেলি। তাহলে কি হবে দেখো, এই ম্যাথটা আমার হচ্ছে কেন্দ্র দেয়া আছে কত? এই কেন্দ্রটা দেয়া আছে 3,30 ডিগ্রি। তোমরা চাইলে ডিরেক্ট হচ্ছে এখানেই লিখতে পারো, যেখানে এক্স এর মান হবে তোমার আর cos 30, আর y এর মান হবে আর sin 30। কত আসে দেখো তো? 3 cos 30 মানে cos 30 root 3/2, 3 root 3/2, তাই না? 3 root 3/2, 3 root 3/2, আর sin 30 মানে হচ্ছে হাফ, এটা হবে 3/2। তাহলে আমরা এই বৃত্তের কেন্দ্রটা আমরা শিখে গেছি। এখন তোমরা বলো, তোমরা এই ম্যাথটা কোন ভাবে করতে চাও? প্রশ্নে বলে দিয়েছে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে বল এই ম্যাথটা কিভাবে করতে চাও? ভাইয়া এক্স অক্ষকে স্পর্শ করলে হচ্ছে ব্যাসার্ধ সমান মডুলাস অফ ওয়াই এর স্থানাঙ্ক। ওয়াই এর স্থানাঙ্ক, ভেরি গুড। তোমরা হচ্ছে এটাকে বৃত্তের আদর্শ সমীকরণ দিয়েও সলভ করতে পারো, সাধারণ সমীকরণ দিয়েও সলভ করতে পারো। সাধারণ সমীকরণ দিয়ে সলভ করলে কি হবে? এক্স অক্ষকে স্পর্শ করলে
জি স্কোয়ার সমান হবে সি। এইভাবে তুমি বের করতে পারো। আবার এখানে জি আর এফ এর মান তুমি জানো, এখানে এই তো মাইনাস জি মাইনাস এফ তুমি জানো, এই মানগুলো বসিয়ে দিয়ে তুমি বের করতে পারো। এটা আমাদের একটা প্রসিডিওর। আরেকটা হচ্ছে আমরা জানি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ হয় কেন্দ্রের কোটির পরম মানের সমান। তোমরা যে কোনো একটা ব্যবহার করে ম্যাথটা করতে পারো। ঠিক আছে, তো আমাদের যেহেতু আবার ওই আলটিমেটলি সাধারণ ফরম্যাটে নিয়ে আসতে হবে, আমরা সাধারণ ফরম্যাটেই করি, কারণ ওই এক্স মাইনাস ওটা হোল স্কোয়ার ভাঙাতে হবে, যোগ বিয়োগ করতে হবে, তো আমরা একবারেই করে ফেলি। ঠিক আছে, ওই জন্য আমরা সাধারণ ফরম্যাটটা দিয়েই করব। তাহলে আমাকে একটু বলো তো, সাধারণ ফরম্যাটের ইকুয়েশনটা আমরা লিখি আগে। যে বৃত্তের ইকুয়েশনটা হবে এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। ঠিক আছে, আর এই জিনিসটা উপরে যেটা দেখেছি আমরা, এটা হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে এই মাইনাস জি আর মাইনাস এফ, এই জিনিসটা কত? এই জিনিসটা হচ্ছে এই তো 3√3/2 আর হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ কি? এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে কি হবে বলো? কি হবে এক্স অক্ষকে স্পর্শ করলে? জি স্কোয়ার সমান সি। জি স্কোয়ার ইজ ইকাল টু সি। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে এই তো জি স্কোয়ার সমান হবে সি। তাহলে সি এর মানটা বের করে ফেলো। সি এর মান কি হবে বলো? এখান থেকে তুমি জি আর এফ এর মানটা বের করতে পারবা। দেখো মাইনাস জির মান যদি 3√3/2 হয়, জি এর মান হবে -3√3/2। মাইনাস এফ এর মান যদি 3/2 হয়, এফ এর মান হবে -3/2। ঠিক আছে, তাহলে এই তো মান বসিয়ে দাও। সি এর মান হবে জি স্কোয়ার, তাহলে এই তো এই জিনিসটার উপর স্কোয়ার করে দাও, 3√3/2 তার উপর হোল স্কোয়ার। কত আসবে দেখো তো, কত আসবে এটা? 27/4। 27/4। শেষ। আমরা জি এর মান জানি, এফ এর মান জানি, সি এর মান জানি, আমাদের কাজ এখন শেষ। তো আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা ব্যবহার করো। আমার বৃত্তের ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জি এক্স। ঠিক আছে, টোয়াইস জি এক্স, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। এই 2 আর 2 কাটাকাটি হয়ে যাবে না? দেখো তো, ওই তো আমার সূত্রের 2 আর এই নিচের 2। আচ্ছা লেখো একবার, প্লাস টোয়াইস জি এক্স, জি এর মান হচ্ছে 3√3/2 টোয়াইস জি এক্স টোয়াইস এফ, এফ এর মান হচ্ছে -3/2 টোয়াইস এফ ওয়াই প্লাস সি এর মান 27/4, এটা সমান 0। এখন দেখো, এখন একটু এদিক ওদিক করো, তাহলে কাজ শেষ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3√3x মাইনাস তোমার 3y প্লাস 27/4, এটা সমান 0। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের কার্টেসীয় স্থানাঙ্কের সমীকরণ। এখন আমরা কি করব? আমরা এটাকে এখন পোলার ফরম্যাটে কনভার্ট করব। তোমরা চাইলে 4 দিয়ে এখন উভয় পক্ষে গুণ করতে পারো, এইভাবেও রাখতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা করে ফেলি। এখন বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার। আর স্কোয়ার, আর স্কোয়ার, তারপর হচ্ছে 3√3x সমান, এখানে x সমান কি পাবো? আর কস থিটা, আর cos থিটা। আর কস থিটা। আবার হচ্ছে এখানে y সমান কি পাবো? y সমান আর সাইন থিটা প্লাস 27/4, এটা সমান 0। তোমরা এইভাবেই রাখতে পারো। এখানে কিছু করেছে, ওই 4 দিয়ে গুণ করে দিয়েছে। আর এখানে বলছে এইসব কস দেখে ভয় পেও না, এইসব এইভাবে এই ফরম্যাটে দেখে ভয় পেও না। কারণ কি বলতে পারবা এখানে কি করেছে এরা? কি করেছে বলো তো, বলো কি কাজটা করেছে, দেখি তোমরা বলতে পারো কিনা। চতুর্ভাগী হোক মানে আচ্ছা চলো আমি একটু দেখি এরা আসলে এরা কি কাজটা করেছে, আমি একটু দেখি। চলো তোমরা হচ্ছে ভয় টয় যদি করো তাহলে দেখা যায়। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা 4 দিয়ে গুণ করে দাও তো, 4 দিয়ে গুণ করে দাও। ওই ফরম্যাটে নিয়ে যেতে হলে ওরা আসলে ওই তো ওই সূত্র ব্যবহার করেছে।
তোমার দেখো কেমন দেখাচ্ছি। cos a minus b এর সূত্র ইউজ করছে। হ্যাঁ, cos a minus b সূত্র তারা ইউজ করেছে। ঠিক আছে, তোমরা কি দেখতে চাও ওটা কিভাবে কি করেছে? ওইভাবে না রাখলেও কোনো সমস্যা নেই, ওইভাবে না রাখলেও কোনো হ্যাঁ সমস্যা দেখেন। নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমরা এখানে কি কাজটা করেছে। দেখো এইভাবে রাখো। ওকে, আচ্ছা এটা লেখো 3√3। আচ্ছা এইভাবে না লিখে এখানে আর রাখো, এখানে আর রাখো। তারপর এখানে হচ্ছে cos থিটা দাও, cos থিটা দাও। আর আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখো, এখানে তোমার 3টাকে এই পাশে রাখো। আমি একটু সুন্দর করে সাজিয়ে নিতাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আচ্ছা আমাকে একটু বলো তো এই জিনিসটা বলো। মনে করো আমরা একটু দেখি এটা, এই পাশে দেখি। মনে করো কি আছে, তোমার ধরো সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা আছে, এরকম একটা ফরম্যাট তোমাকে দেয়া আছে। এখন একটু চিন্তা করো তো, এই সাইন থিটা কস থিটা দুইটার সাথে 1 গুণ আকারে আছে না? আমরা এটাকে মনে করি এটা সমান হোয়াট এভার কিছু একটা দেয়া আছে, এটা সমান মনে করো পি দেয়া আছে, হোয়াট এভার কিছু একটা দেয়া আছে। এখন আমরা বলতে পারি না যেখানে সাইন থিটার সাথেও 1 গুণ আছে, আবার মনে করো হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, আচ্ছা ওয়ান না দিয়ে এখানে মনে করো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে মনে করো √2p দেয়া আছে, কি দেয়া আছে? √2p দেয়া আছে। এখন দেখো তো আমরা এই √2 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিতে পারি না? দেখো তো উভয় পক্ষে, জি ভাইয়া। তাহলে কি হবে? দেখো এখানে আমরা পাবো 1/√2 সাইন থিটা, আর এখানে আমরা কি পাবো? 1/√2 কস থিটা। এটা তোমরা ত্রিকোণমিতির মধ্যে শিখবা, ঠিক আছে? তারপর কি করব? তারপর দেখো তো, আমি 1/√2 কে আমি কি সাইন 45 ডিগ্রি বা সাইন π/4 লিখতে পারি? হুম, জি ভাইয়া। আবার হচ্ছে এখানে সাইন থিটা আছে, আবার 1/√2 কে আমরা cos থিটা লিখতে পারি? বলো তো, মানে cos π/4 লিখতে পারি? 4/4। হ্যাঁ। π/4 লিখতে পারি। আবার হচ্ছে এখানে cos থিটা থাকে। তাহলে একটু চিন্তা করো তো, একটা সূত্র যাচ্ছে না আমাদের? এটা cos এইভাবে a সাজাই। minus b। এই তো, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, এটা সমান কি আমরা p লিখতে পারি? তাহলে এটা সমান কি সূত্র হয় বলো তো? cos a মাইনাস b এর সূত্র হয় না? cos a মাইনাস b, দেখো কি হবে তাহলে? এখানে হবে cos থিটা মাইনাস π/4, এটা সমান p। তো আমরা এইভাবে এই কাজটা করতে পারি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া √2 দিয়ে কেন হচ্ছে ভাগ করলেন? এটা ত্রিকোণমিতির মধ্যে শিখবা। আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে, এই তো সাইনের সামনে যে সহগ আর কজের সামনে যে সহগ, সাইনের সামনে যে সহগ, কজের সামনে যে সহগ, মানে মনে করো সাইনের সামনে তোমার a আছে, কজের সামনে b আছে। তাহলে কি করতে হয়? উভয় পক্ষকে এই √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এটা নিয়ম। আমরা যখন করব তখন দেখব উভয় পক্ষে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে দেখো এর মানও ছিল 1, বির মানও হচ্ছে 1, ওই জন্য দেখো আমরা উভয় পক্ষে √2 দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, আমরা ত্রিকোণমিতির মধ্যে যখন যাব, ইনভার্স ত্রিকোণমিতির মধ্যে স্পেশালি, তখন এই টাইপের অনেকগুলো ম্যাথ দেখতে পারবো। বুঝতে পারলাম? দেখো তো, আমাদের এই যে এই জি ম্যাথ ভাইয়া। যেটা আছে, এখানে দেখো তুমি, এখানে থিটা মাইনাস 30 মানে কত দিয়ে ভাগ করেছে বলো তো? কত দিয়ে ভাগ করতে পারে এখানে? 30 মানে কি তোমার পাই বাই কত? পাই বাই 6, তাই না? π/6 নিয়ে আসতে হবে। এখন একটু চিন্তা করো তো, cos কতর মান হচ্ছে 30 হয়? √3/2 না? √3/2। √3/2। আর সাইন কতর ক্ষেত্রে হয়? হাফ হয়। ঠিক আছে, তো এখানে যেটা করেছে এরা, সেটা হচ্ছে এইরকম কিছু একটা করেছে। দেখো এখানে এরা 3 রেখেছে, তারপর হচ্ছে √3/2 করে দিয়েছে। ঠিক আছে, এখন আমি যেহেতু এক্সট্রা করে কি করলাম, এক্সট্রা করে যেখানে 1/2 নিয়ে আসলাম, কাটাকাটি করতে হবে না?
ওই জন্য আমি কি করব, আবার 2 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, দেখো 3√3 হয়ে গেল, 3√3 হয়ে গেল। তারপরে তো আগের মতো আমার আর cos থিটা এখানেই থাকলো। তোমাদের দেখাচ্ছি যে ওটা আর এটা ভিন্ন কিছু না, বুঝছো, জাস্ট এটাই দেখাচ্ছি, আর কিছু না। তারপর দেখো এখানে 3টা 3 এর মতোই থাকলো। তারপর কি হবে, 3 এর মতোই থাকলো, আমরা এখানে হাফ ইয়ে করে দিলাম, হাফ গুণ করলাম। আবার এখানেও কি করলাম, এখানেও 2 নিয়ে নিলাম। ঠিক আছে, আর আর সাইন থিটা আগের মতোই আছে, আর সাইন থিটা এটা আগের মতোই আছে। আর এখানে তোমার 27/4। তোমরা কিন্তু উত্তর এখানে রাখতে পারো, তোমরা উত্তর এখানেই রাখতে পারো, কোনো সমস্যা হবে না, এখানে রাখলেও কোনো প্রবলেম হবে না। আমরা দেখাচ্ছি যে আমাদের উত্তর বইয়ের সাথে কেন মিলছে না সেটা দেখাচ্ছি। ওকে, এখন চলো আমরা দেখি কি করব। এখন একটু আমাকে বলো তো, আমি হচ্ছে এই কাজটাকে 3r-টাকে এই পাশে রাখলাম, cos থিটাটাকে এই পাশে রাখলাম। আচ্ছা 3 দুগুণ 6 হয়ে যাবে তো এখানে, তাই না? এই তো 3 আর 2 এখানে 6r হয়ে যাবে। এখন √3/2 এই জিনিসটাকে কি আমি হচ্ছে cos π/6 লিখতে পারি? cos π/6, দেখো তো, জি cos ভাইয়া। π/6। ওকে, তারপর এখানে দেখো কি করব, এখানে আমরা দেখো 3 দুগুণ 6, এই তো 6r, তারপরে এই তো সাইন থিটা লিখলাম। আর এই হাফকে কি লিখতে পারি, হাফকে লিখতে পারি হচ্ছে আমরা 5/3, সাইন π/, কত, 6, 5/6। তাই না? হয়ে গেল, শেষ আমাদের কাজ। এখন কি করব, উভয় পক্ষ থেকে আমরা এই 6r-টা কমন নিই, উভয় পক্ষ থেকে 6r কমন নাও। তাহলে 6r কমন নিলে আমরা এখানে পাবো কি, দেখো আমরা পাবো হচ্ছে cos থিটা ইন্টু cos π/6 প্লাস সাইন থিটা ইন্টু সাইন π/6 প্লাস 27/4, এটা সমান 0। ঠিক আছে, একটু নিচে নিয়ে আসি। ওকে, এখন দেখো তো সূত্র যাচ্ছে না একটু উপরে, সূত্র যাচ্ছে না, দেখো একটা কিন্তু সূত্র যাচ্ছে, কি সূত্র বলো, cos a cos a মাইনাস b, minus b। তাহলে দিয়ে দাও, cos, এই তো cos থিটা মাইনাস π/6, cos থিটা মাইনাস π/6। ঠিক আছে, আর এখানে এই তো 27/4 এইরকমই থাকলো, এটা সমান 0। এখন তুমি চাইলে উভয় পক্ষে কি করতে পারো, 4 দিয়ে গুণ করতে পারো। ঠিক আছে, এখানে কিভাবে রেখেছি দেখো। ভাইয়া, হ্যাঁ বল। আমি যদি π/6 টা আগে লিখি আর থিটা পরে লিখি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কারণ কি cos হচ্ছে ওই মাইনাসকে নিষ্ক্রিয় করে দেয় না, দেখাচ্ছি থাম, দেখাচ্ছি। বুঝছি। এখন কি হবে দেখো, 4 দিয়ে গুণ করে দাও, এই তো এটা হয়ে যাবে 4r² মাইনাস 24r cos থিটা মাইনাস π/6 প্লাস 27, এটা সমান 0। তোমাদের কষ্ট করে এত কাজ করতে হবে না, তোমাদের কষ্ট করে এত কাজ করতে হবে না। এখন তুমি এখানে বলতে পারো যে ভাই এখানে আমি বুঝবো কিভাবে কখন কোন কোণ নিতে হবে। তুমি ট্রাই করবা যে দুইটা সেম টাইপের কোণ, মানে বুঝতেই পারছো আমার সূত্র ফেরাতে হলে এখানেও যেই থিটা লাগবে এখানেও সেই থিটা লাগবে। তোমার প্রশ্ন এইভাবে মানগুলো দেয়া থাকবে, অথবা তোমাকে সেইভাবে মান করে নিতে হবে। ঠিক আছে, অথবা আরেকটা কাজও করতে পারো, দেখো আমার কিন্তু ভিতরে সাইন থিটা প্লাস কস থিটা থাকতে হবে না, দেখো তো সাইন থিটা প্লাস কস থিটা এখানে ভিতর থাকতে হবে না। তো এটা রাখার জন্য যেই যেই কাজ করা দরকার সেই কাজগুলো করবা। ঠিক আছে, তোমাদের এত কষ্ট করতেই হবে না, তোমরা কি করবা, চুপ করে এখানে উত্তর লিখে দিবা। ঠিক আছে, এই টাইপ প্রশ্ন বোর্ডে আসার সম্ভাবনা নেই বললেই চলে, তাও জাস্ট দেখাচ্ছি ইন কেস যদি আসে। আর তুমি বোর্ডের খাতাতেও এই পর্যন্ত করলেই হবে, বুঝতে পারলাম। এখন আদির প্রশ্ন যে ভাইয়া যদি আমরা এখানে π/6টাকে আগে লিখতাম থিটাকে পরে লিখতাম তাহলে কোনো সমস্যা হতো কিনা, দেখি আমরা একটু, চলো কোনো সমস্যা হতো কিনা। তো এই তো cos থিটা মাইনাস π/6, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে cos মাইনাসটাকে কমন নিলাম, তাহলে হবে π/6 মাইনাস থিটা। এখন বলো তো, cos হচ্ছে চতুর্ভাগের মাইনাসকে নিষ্ক্রিয় করে দেয় না, এই সামনের মাইনাসকে। হুম, জি ভাইয়া। তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু আমরা cos π/6 মাইনাস থিটাও লিখতে পারবো। ঠিক আছে, এইভাবে লিখলে সুন্দর দেখায় তো ওই জন্য লিখে দিয়েছি। ওকে,
ঠিক আছে, বুঝতে পেরেছি। জি ভাইয়া। ওকে, এটা আমরা আবার দেখব ইন ফিউচার, এই জিনিসটা আমরা আবার দেখব। ওকে, চলো নাও। এখন তোমাদের কনফিউশন থাকবে না যে আমাদের উত্তর বইয়ের সাথে কেন মেলে না। বইয়ে তোমার সূত্র ব্যবহার করেছে, ওই জন্য তোমার ডিরেক্ট ওইরকম চলে এসেছে, বাট আমাদের দরকার নেই, আমরা এইভাবেই করব। এই তো সেম টাইপের ম্যাথ। এটা ছিল এক্স অক্ষকে স্পর্শ করে, এবার আছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। পারবা না ম্যাথটা? পারবা না এই ম্যাথটা? দেখো তো জি ভাইয়া। মাহিয়া, কি বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, বুঝতে না পারলে প্রশ্ন করবে। ঠিক আছে, দেখো ওরা কিন্তু অনেক রেসপন্স করে, তোমরাও রেসপন্স করবে, তুমিও রেসপন্স করবে। এই ম্যাথটা পারবা না? দেখো তো এই ম্যাথ পারবা না? একটা বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এটা, ব্যাসার্ধ এটা। পারা যাবে? এইচ ডাব্লিউ তাহলে। ঠিক আছে, এইচ ডাব্লিউ। ওকে, পরেরটা দেখি। পরেরটা দেখি কি আছে। এটা সেম কোয়েশ্চেন, পারবা না এসব? দেখো তো একটা বৃত্তের ভাইয়া পোলার কল কেটে সমীকরণ। গেল। আচ্ছা, লিঙ্ক দিচ্ছে। চলো পরের ম্যাথটা আমরা এমনিতেই পারবো। পারা যাবে না? দেখো তো একটা বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এটা আর ব্যাসার্ধ হচ্ছে এটা। পারবে এই ম্যাথ? বলো তো পারা যাবে? জি ভাইয়া। ওকে, আমাদের কয়টা ম্যাথ আছে এখনো দেখো তো। জি এইচ নম্বরে আছি আমরা, এইচ নম্বরে আছে, আরো আছে মনে হয়, তাই না? চলো তাহলে এটা এইচ ডাব্লিউ দিয়ে দিলাম। এই ম্যাথগুলো পারবা। প্রথমে হচ্ছে কি করবা, পোলার আছে, কার্টেসীয়তে কেন্দ্রকে কনভার্ট করবা, বৃত্তের সমীকরণ বের করবা, ওটাকে আবার পোলারে কনভার্ট করবা। শেষ। চল পরে ম্যাথে যাই। আর একটা আছে। আরেকটা, আচ্ছা দেখি। এই পরে ম্যাথগুলো সব দিব এইচ ডাব্লিউ, কারণ এগুলো হচ্ছে সব তোমরা করেছো। ওকে, বলো। দেখো বলেছে দেখাও যে এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে a/2, 0 আর ব্যাসার্ধ হচ্ছে a/2। এটা আমার দেখাতে হবে যে এটা একটা বৃত্ত যার কেন্দ্র এটা, ব্যাসার্ধ এটা। তাহলে বলো কিভাবে করবা, কিভাবে করবে ম্যাথটা? এর থেকে হচ্ছে মানে উভয় পক্ষে আর দ্বারা গুণ করে সূত্র পালায়। সূত্র ঠিক করবো, তাই না? এটা এখানে আর সমান কি আছে, আর সমান আছে a cos থিটা। এখন তুমি এখানে আর এর মানটাও বসাতে পারো, অথবা উভয় পক্ষে আর গুণ করতে পারো। আর গুণ করে দাও উভয় পক্ষে, আমরা এখানে পেয়ে যাব a স্কোয়ার, আর এখানে আমরা পাবো a ইন্টু আর cos থিটা। তাহলে কি পাচ্ছি দেখো তো, আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা। আর এই তো আর cos থিটা মানে কি বলো তো, আর cos থিটা মানে কিন্তু এক্স। শেষ আমাদের কাজ। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স, এটা সমান 0। এখন বলো এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত? a/2, 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে a/2, 0। ঠিক আছে, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ √g² প্লাস f² মাইনাস সি। সি যেহেতু শূন্য, তারপর হচ্ছে এফ এর মানও শূন্য, শুধুমাত্র এটার উপর স্কোয়ার হবে রুট করে, তাহলে কি হবে আলটিমেটলি a/2 হয়ে গেল। ঠিক আছে, পারা যাবে এই টাইপের ম্যাথ আসলে। এখন আমি বুঝলাম না যে আগের এই ম্যাথটা কিভাবে এখানে অ্যাড করলো, কিভাবে এখানে অ্যাড করলো। ঠিক আছে, এটা এটা দরকার নেই, তোমরা এটি স্কিপ করিও, দরকার নেই। ওকে, চলো এরপর তোমাদের বইয়ে কি 12 আছে? তোমাদের বইয়ে? জি ভাইয়া। ওকে, চলো আমরা এই কোয়েশ্চেনটা দেখি। আই থিঙ্ক এই কোয়েশ্চেনগুলো তোমরা পারবা। এই 12 নম্বর আসলে পুরো অধ্যায়ের উপর সামারি করে কয়েকটা প্রশ্ন দিয়েছে। বলেছে এত সরল রেখা এবং অক্ষ দুইটি দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্তের সমীকরণ নির্ণয় করো। বলেছে এই সরলরেখা এবং অক্ষ দুইটি দ্বারা
গঠিত ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পারবা? বলো তো এই ম্যাথটা। পারবা? বলো। পারা যাবে এই ট্রাই ম্যাথটা? করতে পারবো। আচ্ছা, ট্রাই করলে পারবা, তাও করে দিই, চলো, সমস্যা নেই। ভাইয়া পরিবৃত্তের সমীকরণ কোনটা? মানে ওই বৃত্তটাই হবে? হ্যাঁ, চলো আমরা দেখি, সমস্যা নেই। আমরা দেখি কি বলেছে। দেখো, এটা হচ্ছে আমার বলেছে, দেখো, এই সরলরেখা এবং অক্ষ দুইটি দ্বারা, এই সরলরেখা আর অক্ষ দুইটি দ্বারা গঠিত ত্রিভুজ। তাহলে আমরা হচ্ছে আগে অক্ষ নিব, আমরা হচ্ছে আগে অক্ষ নিই। তাহলে দেখো কি হচ্ছে, আমাদের এটা তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন বলো তো এই সরলরেখা কেমন হবে? এই সরলরেখার ঢাল পজিটিভ, তাহলে কেমন হবে সরলরেখা? হ্যাঁ, ঢাল তো নেগেটিভ। ও আচ্ছা, ঢাল নেগেটিভ, হ্যাঁ, 4y। দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগ দিয়ে যেতে হবে। দ্বিতীয় আর চতুর্থ মানে এইরকম হবে না সরলরেখাটা? এইরকম হবে জি না? ভাইয়া। তাহলে সরলরেখাটা হবে এরকম। তো এখন কি করব? আমাদের এই সরলরেখার সমীকরণ দেয়া আছে এই যে এটা, এই সরলরেখাটা এই যে এটা, 3x প্লাস 4y ইজ ইকাল টু 24। বলেছে এই সরলরেখা এবং অক্ষ দুইটি দ্বারা গঠিত ত্রিভুজ। তাহলে এই তো, এটা হচ্ছে সরলরেখা আর এই তো এই অক্ষগুলো নিয়ে, তাহলে আমাদের ত্রিভুজটা এই ত্রিভুজ না? দেখো তো, এই ত্রিভুজ। তাহলে কি করতে হবে? আমার হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত বের করতে হবে। পারবা না এখন? দেখো তো, পারবা না? বলো, পারা যাবে? আমরা একটা কাজ করি, আমরা পারবো হচ্ছে ভাইয়া। এই জিনিসটাকে এইভাবে, এই বিন্দুগুলো তো বের করা কঠিন কিছু না, আমরা এইভাবেই করতে পারি। দেখো, 3x প্লাস 4y ইজ ইকাল টু 24। এখন উভয় পক্ষে 24 দিয়ে ভাগ করো, তাহলে 3x বাই 24 প্লাস 4y বাই 24 ইজ ইকাল টু 1। তাহলে কত হয় দেখো, এখানে আমরা পাবো হচ্ছে x বাই কত, 8, এখানে আমরা পাবো y বাই 6, এটা সমান 1। তাহলে এই সরলরেখাটা x অক্ষকে হচ্ছে তোমার 8,0 আর y অক্ষকে 0,6 এই বিন্দুতে কি করে, ছেদ করে, তাই না? এখন এটা তো মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু 0,0। এই তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি এখন বের করতে পারবা? হুম, এই জি তিনটা ভাইয়া। বৃত্তগামী এই তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ কিন্তু আমরা খুব সহজে এখন বের করতে পারবো। ঠিক আছে, আই থিঙ্ক এই ম্যাথটা তোমরা এখন পারবা। এই ম্যাথটা তোমরা এখন পারবা। তোমরা খলিফার নিয়মটা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমাদের যেই অ্যাডমিশনের প্রসিডিউরটা শিখিয়েছিলাম ওটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখন দেখো পরে কোয়েশ্চেন কি বলেছে, যে অন্তবৃত্তের সমীকরণ। এখন বলো, অন্তবৃত্তের সমীকরণটা পাবা কিভাবে? অন্তবৃত্তের সমীকরণটা পাবা কিভাবে? ভাইয়া, বলো। এখানে এক্স আর ওয়াই দুটো অক্ষকে স্পর্শ করে না অন্তর্বৃত্তে, অন্তবৃত্ত, হ্যাঁ, তাহলে ওইখান থেকে কিছু পাবো? হ্যাঁ, দেখো, অন্তবৃত্ত মানে কি? এই তো কোণগুলোর সমদ্বিখণ্ডক না? এই যে এরকম একটা বৃত্ত অন্তবৃত্ত হবে, এইরকম একটা বৃত্ত, এই বৃত্তটা কিন্তু অন্তবৃত্ত হবে। ঠিক আছে, এই যে থাক, একটু সুন্দর করে আঁকাই, এটা হচ্ছে আমাদের অন্তবৃত্ত হবে। এখন একটু বলো তো, আমরা কি অন্তবৃত্তের কেন্দ্র বের করতে পারবো? আমরা কি কোনো সূত্র জানি অন্তবৃত্তের কেন্দ্রের জন্য? জি ভাইয়া। পারবো না বের করতে? ওই তো ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড a প্লাস b প্লাস c, তারপর ay1 প্লাস ay2 প্লাস ay3 ডিভাইডেড a প্লাস b প্লাস c। আমরা এইভাবে কি করব? আমরা এইভাবে হচ্ছে অন্তবৃত্তের অন্তবৃত্তের স্থানাঙ্ক বের করব, এই অন্তবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা বের করব। তারপর কি, এক্স অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, বাকি কাজ করতে পারবে না? ভাইয়া, ব্যাসার্ধ তো ওই সূত্র দিয়ে বের করা যাবে না? হ্যাঁ, ওই তো হ্যাঁ, ব্যাসার্ধ, ওই তো ডেল, কি ছিল সূত্রটা বলো তো, কি ছিল? ছিল হচ্ছে হাফ ডেল ডেল এবিসি। এবিসি ইন্টু তারপর, হাফ মনে হয় না ছিল। হ্যাঁ হাফ ছিল না, ডেল ডেল এবিসি, এবিসি
বাই a প্লাস b প্লাস c। a প্লাস b প্লাস c। আমরাই তো অন্তবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, অন্তবৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, তারপর কি করব? সূত্র বের করে ফেলবো, সমীকরণটা বের সমীকরণে করবো। বসাই দিব। ঠিক আছে, পারা যাবে? বলো। জি ভাইয়া। দেখেছো সরলরেখার কনসেপ্ট কোথায় কোথায় লাগে? সরলরেখার লাস্ট চ্যাপ্টারের কনসেপ্ট আমার বৃত্তের এই চ্যাপ্টারে লাগছে। ঠিক আছে, এই টাইপ প্রশ্নগুলো পরীক্ষায় আসে না, বুঝছো? এগুলো লাস্টের দিকে প্রশ্ন তো একটু একটু বেশি স্ট্যান্ডার্ড প্রশ্ন। তাহলে কি করব বলো তো? প্রথমে হচ্ছে আয় নির্ণয় করব, আয় নির্ণয় করব, তারপর কি করব? তারপর আর নির্ণয় করব। তুমি এখানে আর এমনিতেও বের করতে পারবা, আর দুইটা বৃত্তকে যদি স্পর্শ করেছে তাহলে ওই ব্যাপারটা দিয়েও তুমি বের করতে পারবা। ঠিক আছে, ওটা দিয়েও তুমি বের করতে পারবা। দুই কনসেপ্টটাই তুমি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। তাহলে যেটাই হোক না কেন দেখবা যে এই অন্তবৃত্তের কেন্দ্র ভুজ আর কোটির স্থানাঙ্ক সেম সেম হবে না, যেহেতু উভয়কে স্পর্শ করেছে। হুম, অবশ্যই কিন্তু সেম হবে। তারপর হচ্ছে আর নির্ণয় করব, তারপর ইকুয়েশন। যারা সরলরেখার লাস্ট চ্যাপ্টারটা করনি তারা হচ্ছে এই সূত্রটা হয়তো জানবা না। এটা হচ্ছে সরলরেখার লাস্ট চ্যাপ্টারের সূত্র। ঠিক আছে, পারবো এই ম্যাথটা? পারবো নাকি করে দিব বলো? তোমরা বললে করে দিব। হ্যাঁ পারবো। ঠিক আছে, সবাই পারবা? সারা, মেঘলা? জি ভাইয়া পারবো। ঠিক আছে, তাহলে মাহিয়া তো তুমি এখনো 3 সম্ভবত করনি, 3.7। তাহলে আই থিঙ্ক তুমি এখন এই সূত্রটা জানো না। ঠিক আছে, ওটা করলে তখন এই ম্যাথটা পারবে। ওকে, চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি আছে? আচ্ছা, একটু বেশি করে অ্যাড করি। এটা এই ম্যাথটা দেখো, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে এটা। তাহলে এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র লম্ব কেন্দ্র পারবা না এটা? এটা এই চ্যাপ্টারে কেন দিল? পারবা এই ম্যাথ? জি ভাইয়া। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। পরিকেন্দ্রের জন্য হচ্ছে আমরা কি করব? এই চ্যাপ্টারে যে সূত্রটা দেখলাম ওই তো 3টা সমীকরণ বের করব, বা হচ্ছে খলিফার সূত্র অ্যাপ্লাই করব। ওটা করলে আমরা হচ্ছে পরিকেন্দ্র পেয়ে যাব। তারপর ভর কেন্দ্রের জন্য সরল রেখা, লম্ব কেন্দ্রের জন্য 3.6 পারা যাবে। তাই হতো ইম্পর্টেন্ট কিন্তু, এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, পরিকেন্দ্র নির্ণয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই স্টেপটা দিয়ে দিলাম। পারবা না সবাই? হুম, ঠিক আছে পারবো। পরিকেন্দ্র মানে কি? পরিকেন্দ্র মানে হচ্ছে আমাদের 4.1 এই চ্যাপ্টারে আমরা শিখলাম 3টা সমীকরণ সমাধান করে। ভরকেন্দ্রের জন্য কোনটা? ভরকেন্দ্রের জন্য সরল রেখা 3.2, লম্ব কেন্দ্রের জন্য সরল রেখা 3.6। শেষ। তারপর চলো এই সি নম্বর ম্যাথ কি দিয়েছে দেখো, সেম টাইপের ম্যাথ ঘুরে ফিরে আবার দিয়েছে। এই তো, পারবা না এই ম্যাথটা? দেখো তো, পারবা না? সেম কোয়েশ্চেন। কি করবা? মেঘলা বল, কি করবি এই ম্যাথটা? মেঘলা বল, এই ম্যাথটা কি করবি? তার আগে আমাকে একটু বলো যে এখানে তোমরা কয়টা সমীকরণ পাবা? এই বৃত্তের কয়টা সমীকরণ পাবা? 3টা। 3টা না, 2টা। 2টা। 2টা সমীকরণ কেন? ওই তো সমবাহু ত্রিভুজের 2টা শীর্ষ দেয়া আছে, আরেকটা শীর্ষ বের করতে হবে। মনে আছে কোন ক্লাসে দেখেছিলাম? ওই তো একটা ক্লাসে লাস্টে লিখে দিলাম না, মেঘলা হচ্ছে সূত্রটা বললো। ওই সূত্রটা ব্যবহার করে কি করতে হবে? 5 নম্বর ক্লাস আই থিঙ্ক। এই যে সেম ম্যাথ, দেখো সেম ম্যাথ দিয়ে রেখেছে। এই তো সমবাহু ত্রিভুজের 2টা বিন্দু দেয়া আছে, এটার পরিবৃত্তের সমীকরণ বের করতে হবে। এই তো এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করবা, করে হচ্ছে সমবাহু ত্রিভুজের 2টা স্থানাঙ্কগুলো বের করবা, যেই শীর্ষটা দেয়া নেই। তারপর সেখান থেকে পরিবৃত্তের সমীকরণ। শোনো, লাস্টের গুলো যেসব এখানে প্রশ্ন দিয়েছে এই চ্যাপ্টারের, এই লাস্টের প্রশ্নগুলো সব অ্যাডমিশনের প্রশ্ন। ঠিক আছে,
এই জন্য এই ম্যাথগুলো এই টাইপের দেখতে পাচ্ছ। তো আই থিঙ্ক তোমরা এটা পারবা। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এটা পারবা। তারপর চলো ডি নম্বর কোয়েশ্চেন কি বলেছে। ডি নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আপাতত দরকার নেই, এটা আমরা 4.2 তে শিখব। ঠিক আছে, এটা হচ্ছে 4.2 তে শিখব। এটার জন্য আসলে একটা নতুন সূত্র শিখতে হবে, আমরা সেটা 4.2 তে শিখব। বুঝতে পেরেছ? স্পর্শক টাইপের ম্যাথগুলো সবগুলো 4.2 তে আছে, আমরা ওখানে বৃত্ত স্পর্শক নিয়ে আসলে আলোচনা করব। ওকে, তাহলে চলো, আই থিঙ্ক আমাদের কি আর ম্যাথ আছে? না ভাইয়া। আচ্ছা, আমি তাহলে এগুলো উদাহরণ সম্ভবত অ্যাড করেছি। ওকে, এইটা একটা আছে। ওরে, আছে। দেখো, এটা হচ্ছে বুয়েট 22-23-এর প্রশ্ন। আমি হচ্ছে যে এবারে পরীক্ষা দিয়েছিলাম, বুঝছো? আমি যে এবার পরীক্ষা দিয়েছিলাম সেই কোয়েশ্চেন এটা। পড়ো, প্রশ্নটা পড়ো, যে অর্ধবৃত্তাকার একটা সুড়ঙ্গের ব্যাস হচ্ছে 24 মিটার। অর্ধবৃত্তাকার একটা সুড়ঙ্গের ব্যাস 24 মিটার। এর মধ্যবিন্দু হতে 10 মিটার দূরে উচ্চতা নির্ণয় করো। এর মধ্যবিন্দু হতে 10 মিটার দূরে উচ্চতা নির্ণয় করো। তোমরা কি পারবে এই ম্যাথটা? বা এনি গেস? না ভাইয়া। তোমরা তো মানে 4.1 করলা পুরো চ্যাপ্টারটা, কারো কোনো আইডিয়া? মানে পারতে হবে না, বা হিন্ট কোনো কিছু কিভাবে ম্যাথটা অ্যাপ্রোচ করা যেতে পারে? মেঘলা পারবি? সারা, এনি আইডিয়া বা এনি গেস যে কিভাবে ম্যাথটা অ্যাপ্রোচ করা যেতে পারে? দেখো, অর্ধবৃত্তাকার একটা সুড়ঙ্গের ব্যাস, এটা দেয়া আছে 24 মিটার। তারপর বলল এর মধ্যবিন্দু হতে 10 মিটার দূরে উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, চলো আমরা একটু দেখি, এটা আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন টাইপের ম্যাথ। আমরা একটা বৃত্ত ড্র করি, তোমরা আগে ড্র করিও না, তোমরা আগে ড্র করিও না। আমরা একটা বৃত্ত ড্র করি, এটা হচ্ছে বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্ত। তো যেহেতু অর্ধবৃত্তাকার বলেছে, তাহলে বুঝতেই পারছো কি করতে হবে, এই বৃত্তটাকে আমার অর্ধেক করতে হবে। তো আমরা কি করব, অর্ধবৃত্তাকার মানে তো এটা কেন্দ্র নিলাম, কেন্দ্র নিলাম। ভাইয়া প্রশ্নটা দেখি একটু। থাম, বলেছে অর্ধবৃত্তাকার একটা সুড়ঙ্গের ব্যাস 24 মিটার। এর মধ্যবিন্দু হতে 10 মিটার দূরে উচ্চতা কত হবে এটা বের করতে হবে। দেখো, তাহলে কি অর্ধবৃত্তাকার যেহেতু বলেছে, আমরা ভাইয়া, পূর্ণ বৃত্তটা, হ্যাঁ বলো। আচ্ছা, এটা মধ্যবিন্দু তো কেন্দ্রটা। কেন্দ্র। তাহলে 10 মিটার ধরেন বামে অথবা ডানে গিয়ে সেখান থেকে উচ্চতা বের করতে বলছে, এরকম? হ্যাঁ, সেখান থেকে বের করতে বলেছে। বুঝছো, এই ম্যাথটা তোমাদের দেখানোর পর মানে, আচ্ছা আগে চলো দেখি। দেখো তো ভাইয়া ওইখানে অর্ধবৃত্তস্থ কোণ ওইটা দিয়ে করা যাবে, মানে সমকোণী ত্রিভুজ আকারে? না, অর্ধবৃত্তস্থ কোণ এখানে দরকার হবে না। দেখো, আমি একটু চিন্তা করি কিভাবে করা যায়। এটা আমাদের একটা অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ হলো না? আরেকবার পিথাগোরাস দিয়ে। চলো দেখি কিভাবে করা যায়, দেখি কিভাবে করা যায়। হ্যাঁ, তোমার ওটা একটা হতে পারে, চলো দেখি, ভাইয়া দেখা যাক। আমিও তো তাই বললাম। পিথাগোরাস, না তুই যেটা বলছিস ওটা আসলে আমি না। বলছি যে ওইটা হচ্ছে ব্যাসার্ধ হবে 4, আর ওই 10 মিটার হবে, ওইটা দিয়ে ওই 90 ডিগ্রি হবে, ওইটা দিয়ে করা যাবে। আচ্ছা দেখি, দেখি আমরা কিভাবে করা যায়, একটু ম্যাথটা দেখি। দেখো, বলেছে অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের হচ্ছে ব্যাস 24 মিটার। ঠিক আছে, তাহলে এই তো এই ব্যাসটা কত, এই ব্যাসটা কত, 24 মিটার। এই তো এটা আমাদের একটা অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ, এটা একটা সুড়ঙ্গ। ঠিক আছে, তাহলে এর ব্যাসটা দেয়া আছে 24 মিটার।
ব্যাস 24, মানে এই তো এই পুরোটা হচ্ছে 24। তাহলে বলো তো ব্যাসার্ধ কত হবে না, এটার? হুম 12 মিলছে। আচ্ছা, হ্যাঁ মিলবে। ঠিক আছে, তাহলে 24 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? এখন দেখো তো, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে শোনো, এই টাইপের ম্যাথগুলো যখন করবা, তখন যে কাজটা করবা, এটা হচ্ছে এই তো মূল বিন্দু যেটা আছে না, মানে এটা যে তোমার দেয়া আছে মধ্যবিন্দু, কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে আমরা 0 0 ধরে এই ম্যাথটা করা শুরু করব। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আমরা সামনেও পাবো, এই টাইপের ম্যাথ আমরা কণিকে পাবো। ঠিক আছে, কণিকে এই টাইপের ম্যাথগুলো পাবো। তো আমরা কি করব? আমরা হচ্ছে এই তো, যেটা হচ্ছে একদম এই দুইটার মধ্যবিন্দু, এই দুইটা প্রান্তের মধ্যবিন্দু, এটাকে হচ্ছে আমরা 0 0 ডিনোট করে দিব। তোমাদের ওইভাবে ম্যাথটা করা যাবে। ঠিক আছে, ওইভাবেও ম্যাথটা করা যাবে, ওইভাবেও ম্যাথটা করা যাবে, আমি একটু অন্যভাবে করাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এই জিনিসটাকে 0 0 কনসিডার করে নিব। ঠিক আছে, আমরা কি করব, 0 0 কনসিডার করে নিব। ঠিক আছে, তারপর এখন বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো? 24,0। 24,0। সরি এই ভাইয়া, 12,0 হবে। 12,0। ঠিক আছে, আচ্ছা এটা এসব না হলেও দরকার নাই, তাহলে এটা হবে কত? -12,0। এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের 12। ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 12। তাহলে আমরা হচ্ছে এখন বৃত্তের কেন্দ্র জানি, এই বৃত্তের ব্যাসার্ধ জানি, বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? বলো তো, সমীকরণ বের করতে পারবো? বলো, এই জি ভাইয়া। বৃত্তের কেন্দ্র জানা আছে, কেন্দ্র জানা আছে 0,0। তারপর কি, আমার হচ্ছে ব্যাসার্ধ আর জানা আছে, এটা হচ্ছে 12। তাহলে বলো এই বৃত্তের ইকুয়েশন কত হবে? এই বৃত্তের x² এক্স স্কোয়ার প্লাস ওয়াই y স্কোয়ার স্কয়ার ইজিক্যাল টু, সমান 144। হ্যাঁ মানে 12 স্কোয়ার বা 144। ঠিক আছে, এখন প্রশ্নে কি বলেছে দেখো, যে এর মধ্যবিন্দু, মানে এই যে এই বিন্দু থেকে 10 মিটার দূরে, এই বিন্দু থেকে 10 মিটার দূরে উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 12 মিটার, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 12 মিটার, তাহলে 10 মিটারটা কই হবে? ওটা এখানে কোথাও হবে, এখানে কোথাও হবে না? এখানে কোথাও, দেখো তো এই জিনিসটা, এই যে মূল বিন্দু থেকে 10 মিটার, তাহলে আচ্ছা এটা বাদ দিয়ে দাও, এই জিনিসটা মুছে ফেলো, এই জিনিসটা মুছে ফেলো। আমরা কি বলতে পারি, এই ডিস্টেন্সটা হচ্ছে কত? এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে 12 মিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে কত? সরি 10 মিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, তাই না? এই তো মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে, মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে, তাহলে কি এই 10 মিটার দূরে উচ্চতা বের করতে বলেনি? দেখো তো উচ্চতা, জি ভাইয়া। তাহলে কি করতে হবে আমার? এই উচ্চতা বের করতে হবে, এই উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, তো আমি একটা কাজ করতে পারি, আমার উচ্চতা যেহেতু জানা নেই, আমি এইচ ধরতে পারি, এটা এইচ ধরতে পারি। হুম, বলো। জি। ওকে, তাহলে বলো তো আমার হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক বলো, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পিথাগোরাস দিয়ে বের করতে হবে না? না, পিথাগোরাস কেন বের করব? এই তো আমার হচ্ছে এটা 10 10, কমা এটা হচ্ছে আমার 10, 10 এটা হচ্ছে এইচ, তাহলে 10,h হবে না? 10,h, হ্যাঁ। 10,h। এখন 10,h বিন্দুটা এই বৃত্তকে সিদ্ধ করে না, দেখো তো এই জি বৃত্তকে সিদ্ধ ভাইয়া। করে না, তাহলে কি বলতে পারি, এই বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে? বলা যায় না। দেখো তো এই 10, জি ভাইয়া। h দ্বারা এই বৃত্তটা সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করে দাও, তাহলে কি হবে? 10 স্কোয়ার প্লাস এখানে h স্কোয়ার ইজিক্যাল টু 12 স্কোয়ার, h স্কোয়ার ইজিক্যাল টু 12 স্কোয়ার। এখান থেকে দেখো h এর মান কত আসে? 2√11। 2√11, এটাই আমাদের উত্তর। তোমরা পিথাগোরাস দিয়েও করতে পারো, তোমরা কি দিয়ে করতে পারো? পিথাগোরাস দিয়েও করতে পারো। পিথাগোরাস দিয়ে করলে কি হবে দেখো, এই যে
এই জিনিসটা কত হবে বলো তো? এটা বৃত্তের কি বলো তো? আচ্ছা আমরা ওইভাবে দেখাই দিই। দুইভাবেই করা যায়, দুইভাবেই করা যায় ম্যাথ, বুঝছো? ম্যাথটা দুইভাবেই করা যায়। তখন তোমার এখানে 0 0 ধরতে হবে না। এটা কেন করালাম এই ম্যাথটা? কারণ এটা আমরা যখন কনিক করব তখন এই টাইপের আমরা বেশ কিছু ম্যাথ পাবো, তখন এগুলো লাগবে না, 0 0 ধরতে হবে না, এইগুলো কিছুই লাগবে না। আচ্ছা এটা থাক, এইগুলো ধরতে হবে না। ওকে, তাহলে কি হবে দেখো, আমার হচ্ছে এটার ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12 মিটার, তাহলে এই জিনিসটাও তো বৃত্তের ব্যাসার্ধ হবে। এই যে এই জিনিসটা, এই জিনিসটা বৃত্তের ব্যাসার্ধ হবে না? বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কত হবে এটা? এটাও হবে 12 মিটার, 12 মিটার। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করো, এখন পিথাগোরাস অ্যাপ্লাই করো। ঠিক আছে, করো, করে ফেলো। মেঘলা যেটা বলছিলি সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ না তো, অর্ধবৃত্তস্থ কোণ ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থেকে নিতে হয়। ওকে, ভাইয়া মানে ওই 90 ডিগ্রি হ্যাঁ ধরছিলাম। মানে তুই হচ্ছে মানে বুঝাতে পারিস না আর কি, কনসেপ্ট ঠিক ধরছিস বাট বুঝাতে পারিস নি। তাহলে কি হবে এটা? এটা হবে দেখো পিথাগোরাস অ্যাপ্লাই করলে হবে 12 স্কোয়ার ইজ ইকাল টু 10 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কত হবে? এইচ সমান তাহলে 2√11 এত মিটার। মজার ম্যাথ না এটা? দেখো তো, মজার ম্যাথ না? জি ভাইয়া। ওকে, কথা হচ্ছে এই ম্যাথটা আমি করিনি বইয়ের পরীক্ষায়, এই ম্যাথটা আমি করিনি। কারণ কি? কারণ আমি নিজেও জানি না। আমি সবগুলো ইনফরমেশন বের করে চিত্র এভাবে ড্র করে রেখে দিয়েছি। লাস্ট ইয়ার কি মনে করে এই ম্যাথটা লিখিনি, আমি সব বের করে রেখে দিয়েছি এরকম করে। আমি এইভাবে করেছিলাম, এইভাবে করে এটা তোমার 0 0 12 0 -12 0, এটা হচ্ছে 10, সব কিছু বের করে রেখে লাস্টের উত্তর বের করিনি। কেন বের করিনি আমি নিজেও জানি না। তো সেই দিন এই ম্যাথটা দেখলাম, দেখে আমি কিন্তু আজকেই প্রথম সলভ করলাম এই ম্যাথটা, বুঝছো? বুয়েটের পরীক্ষায় যখন এটা করিনি তারপর থেকে ম্যাথ কখনো দেখিনি আর। বাট পরে দেখলাম আজকে তোমাদের করানোর সময় যখন করছিলাম আর কি, ছবি তুলছিলাম, তখন দেখলাম আর কি কত সহজ একটা ম্যাথ ছিল। বাট আমি করিনি, সবকিছু করেছি বুঝছো, আমি জাস্ট এই জিনিসটা করিনি, এই সিদ্ধ করে দিয়ে এইচ এর মানটা বের করব, এই জিনিসটা আর করিনি। চলো পরে ম্যাথে যাই। এখন উদাহরণ থেকে, এখন উদাহরণ থেকে তুই একটা ম্যাথ মনে আছে, এটা আমরা দেখব। শোনো এখন বুঝছো, ওয়ালাইকুম আসসালাম। শোনো, বুয়েটের পরীক্ষায় এখন এই টাইপের প্রবলেমগুলো খুব বেশি আসে, মানে একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন টাইপের প্রবলেমগুলো একটু বেশি আসে। ঠিক আছে, তো আমরা এই টাইপের প্রবলেমগুলো যখন উপবৃত্ত করব তখন দেখব। এখানে আমরা দেখলাম বৃত্তাকার, অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ, ওখানে দেখব উপবৃত্তাকার সুড়ঙ্গ, পরাবৃত্তাকার সুড়ঙ্গ, এই টাইপের ম্যাথও আমরা দেখব। ওই ম্যাথগুলো এইভাবে করতে হয়, ঠিক আছে? ওই ম্যাথগুলো এইভাবে করতে হয়। চলো, এটা উদাহরণের কোয়েশ্চেন, পারবা না এটা দেখো তো? জাস্ট তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রশ্ন দুটো অ্যাড করেছি। এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষকে 0, -3 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ হতে যার কেন্দ্রের দূরত্ব 4 একক। পারা যাবে? হুম, জি ভাইয়া পারবো। ঠিক আছে। কয়টা সমীকরণ পাবা বলো? কয়টা সমীকরণ? দুইটা। দুইটা সমীকরণ। কারণ কি? ওপর দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, তাই না? y অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব বলেছে কি? কেন্দ্রের দূরত্ব, ও আচ্ছা ওপর নিচে না, ডান পাশে হতে পারে, ডান বাম হতে পারে। y অক্ষ থেকে যার কেন্দ্রের দূরত্ব 4 একক, তাহলে এই দিকেও 4 হতে পারে, এই দিকেও 4 হতে পারে। পারা যাবে না ম্যাথটা? পারবা নাকি জি করে ভাইয়া দেখাই? পারবো। ওকে, তাহলে এইচডাব্লিউ, তাহলে এটা এইচডাব্লিউ। আরেকটা কোয়েশ্চেন মনে হয় আছে, এই এখনই করলাম এটা। কিন্তু চ্যাপ্টার শুরু করবা মানে 4.2? না, আমরা হচ্ছে এই 4.1 এর লাস্ট ম্যাথ, ঠিক আছে? এটাও পারবা, এখনই করে আসলাম। এই এটাই তো সরলরেখা, ওই হ্যাঁ, প্রশ্ন। এই সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা
গঠিত ত্রিভুজের পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পারবা না, এই তো এই ম্যাথটা, এই যে এই ম্যাথটা, ঠিক আছে, একদম এই ম্যাথটা। তাহলে কি থাকলো, এটাও এই স্টেপ। তাহলে এর মাধ্যমে আমাদের 4.1 শেষ, ঠিক আছে।